হ্যালো এভরিওয়ান, কেমন আছো সকলে? আরও একটা নতুন দিনের সাথে নতুন একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। তো তোমাদের ওখানে আগে বলো যে কেমন ঠান্ডা পড়েছে। আমাদের এখানে তো প্রচণ্ড ঠান্ডা পড়েছে, মানে সবসময় ওয়েদার যা থাকছে একদমই টলারেট করা যাচ্ছে না, এত ঠান্ডা পড়েছে এইবার। সব সময় যেন মনে হচ্ছে টেম্পারেচার 9-10-এর কাছাকাছি হয়ে আছে। তো কেমন ঠান্ডা পড়েছে তোমাদের ওখানে অবশ্যই কিন্তু জানিও। আর এত ঠান্ডায় না কোনো কাজই করতে ইচ্ছা করছে না সেই রকমভাবে। তুমি কিন্তু বলো ঘরের কাজ সেগুলো তো করতেই হবে। তো সেইভাবেই কিন্তু সকালবেলা উঠে যা কাজ থাকে সেগুলো হয়ে গেছে, তারপর থেকে কিন্তু ভিডিওটা শুরু করছি। আর অনেক দিন থেকে ভাবছি যে এই যে বালিশের কভার, বিছানার চাদর এগুলো একটু চেঞ্জ করব। মানে এত ঠান্ডায় না রোদ ঠিকভাবে উঠছে না, আর এগুলো কিন্তু আমার কাচাও হচ্ছে না। তো ভাবলাম যে আজকে একটু রোদ উঠেছে, তো চলো কেচেই দিই। তো সেই জন্য দেখো সমস্ত বালিশের কভার আর বেড কভারটা চেঞ্জ করে নিচ্ছি। আর এই ঘরে এসে জানো তো কী কাণ্ড হয়েছে, মানে আমি খেয়ালই করিনি যে এই বালিশটা আমার ফেটে গেছে। একটা বালিশ প্রথমে খুললাম, তো ওটার মধ্যে দেখছি তুলো লেগে আছে, কিন্তু ওটার কোনো ফুটোই পাচ্ছি না যেদিক থেকে তুলোটা বেরোবে। তো ভাবলাম যে যাই, ওটা তো মনে হয় খোলেনি। কিন্তু পরে আরেকটা, এই পরেরটা খুলে দেখি এটা পুরো ফেটে গেছে, আর এটার মধ্যে এত এত তুলো বেরিয়েছে। তো সেগুলো তো আবার ভালো করে তুলোগুলো ঢুকিয়ে দিয়ে বালিশের কভারটা ভালো করে সেলাই করে দিলাম। না সেলাই করলে তো পুরো ঘর তুলো তুলো হয়ে যাবে। আর ওটা ভেতরের দিকে যেহেতু ফেটে গেছে, সেহেতু না ওই ভেতরেই তুলোটা বেরিয়ে থেকে গেছে, বাইরে দিয়ে আর বেরোয়নি। কিন্তু আজ যখন খুলতে গেছি তখন দেখছি যে বাইরে দিয়ে মানে তুলোটা বেরিয়ে আসছে। তো সেই জন্য ভাবলাম যে সেটাকে চেঞ্জ করে নিই। আর একবারে ভাবলাম যে বিছানায় যে চাদর আর বালিশের কভার যেগুলো আছে সেগুলোকে একবারে পরিয়েও দিই। তো সেইভাবেই দেখো সমস্ত বিছানা চাদর, তারপরে বেড কভার এগুলো সব তুলে, বেড কভার বলছি পিলো কভার, সেগুলো সব তুলে নিয়েছি। নিয়ে আর এই কম্বলটা দেখো সবসময় এখন খাটে একটু পেতে রাখি, কারণ এত ঠান্ডা পড়েছে না। এই ঘরটায় মাঝে মাঝে একটু শুয়ে বসা হয়, তো তখন এত ঠান্ডা লাগে যে বলার নয়। তো সেই জন্য এই কম্বলটা পেতে রাখলে একটু তাও গরমটা ওঠে। আর এখন তো সারাদিন কাজকর্মে লেগেই থাকে, তার মধ্যে মেয়ের স্কুল ছুটি, উইন্টার ভ্যাকেশন চলছে। তো ও সারাদিন মানে আমার পেছনে পেছনেই থাকে। তো এই যে কাজ করছিলাম, আর এখানে এসে দেখো শুয়ে শুয়ে কী করছে। মানে আমি কাজ করলে, আমি যেখানে যেখানে কাজ করতে যাব ও সেখানে সেখানে যাবে। একা একা বাচ্চা মানুষ আর কি করবে, ওই জন্য কিন্তু ওরকম করে ঘুরে ঘুরে বেড়ায়। তো এই যে চলো, বিছানাটা চাদরটা পাতা হয়ে গেছে, ঝাড়াও হয়ে গেছে, আর বালিশগুলো খুব সুন্দর করে গুছিয়ে রেখে দিচ্ছি। লেপ কাঁথা কম্বলগুলো যা ছিল সব এখানে রেখে দিচ্ছি। এগুলো কিন্তু এক্সট্রা, কারণ রাখার যেহেতু জায়গা নেই, আর বারবার কেউ আসলে না ওই বারবার খাট খোলা মেলা খুব অসুবিধা হয়ে যায়। আর এই খাটটা না আমি একা একা খুলতেই পারি না। এই খাট কেন, কোনো খাটই খুলতে পারি না। আর খাটের যে সাইডে ছোট ছোট দরজা টাইপের থাকে, সেগুলো দিয়ে না এই কম্বলগুলো বের হয় না। ওই জন্য ভাবলাম যে ওই ঘরের খাটটা তো ফাঁকাই থাকে, ওই জন্য ওই ঘরের খাটে আরেকটা কম্বল বের করে রেখে দিয়েছি, যে কেউ আসলে পারে তখন আর কম্বলের জন্য অসুবিধা না হয়। তো ওই ঘরটা করে এসে এই ঘরটাও চলে আসলাম। ভাবলাম যে একবারে তুলেই দিই, মেশিন যখন চালাচ্ছি একবারে হয়েই যাবে। তো এই ঘরেরও বিছানার চাদর আর বালিশের কভারগুলো চেঞ্জ করে নিচ্ছি। আর জানো তো কী হয়েছে, এই ঘরের চাদরের যে সেটটা, সেটা আমি কিছুতেই খুঁজে পাচ্ছি না। মানে একটা সেট তো লাগানো আছে, আরেকটার যে কভার সেটটা সেটা খুঁজেই পাচ্ছি না। অনেকক্ষণ দেখে খুঁজলাম, লাস্টে ভাবলাম দূর আর ভাল লাগছে না, দেরিও হয়ে যাচ্ছে, রান্নাবাড়ি আছে। তো সেই জন্য কিন্তু আর আমি আর দেরি করলাম না, ভাবলাম যে হাতের কাছে যেটা আছে সেটাই লাগিয়ে নিই। তো সেই জন্য কিন্তু এই যে লাগিয়ে নিলাম আরেকটা, আর এই ঘরে এই পিঙ্ক কালারের চাদরটাই পেতে দিলাম। আর পিঙ্ক কালারের চাদর ঘরে পাতলে না ঘরটা অনেকটাই বড় লাগে, আর অনেকটা সাজানো গোছানো লাগে দেখতে। ওই জন্য এই পিঙ্ক কালারের চাদরে আমি কিন্তু বেশি পাতি। পিঙ্ক কালার শুধু নয়, একটু হোয়াইট টাইপের, পিঙ্ক টাইপের, এই টাইপের চাদরগুলো বেশি পাতি, কারণ আমার মনে হয় এতে না আমার ঘরটা দেখতে বেশি সুন্দর লাগে। তো এই যে এদিকে দেখো বারবার কতবার নামবার কতবার উঠবো, সেই জন্য কিন্তু মেয়েকে বললাম যে নিচ থেকে বালিশগুলো আমাকে তুলে দে, আমি এখানে বসে বসে গুছিয়ে নিই। তো একটা একটা করে তুলে দিচ্ছিল, আর আমি একটা একটা করে গুছিয়ে নিচ্ছিলাম। আর এদিকে ড্রেসিং টেবিলটাও একটু হালকা করে গুছিয়ে নিলাম। এমনি তো অত গোছানোর কিছু নেই, সব কিছু ঠিকঠাকই আছে, তবু ওই একটা টাচ আপ আর কি, ঢেলি একটু না ঝাড়লে শান্তি হয় না। তো সেটাই করে নিচ্ছিলাম ড্রেসিং টেবিলের সামনেটায়। তারাও তোমাদের একবার পুরো ঘরটা ঘুরিয়ে দেখিয়ে দিই যে গোছানো থাকলে কতটা দেখতে সুন্দর লাগে। হ্যাঁ জানি আমার ঘরটা অতটাও মানে সাজানো গোছানো নয়, ট্রান্সফারেবল যাবে যতটুকু করতে পেরেছি এটাই আমার কাছে অনেক। আর সত্যি বলতে অনেক কিছুই করার ইচ্ছা হয়,
করার মানে ভাবি যে এটা নেবো ওটা নেবো, কিন্তু বিশ্বাস করো যখন ওই ট্রান্সফারের অর্ডার আসে আর গোছাতে হয় তখন এত কষ্ট হয়ে যায়, তখন ভাবি যে আমার কাছে অনেক জিনিস আছে, আমার আর সত্যি কোনো জিনিসের প্রয়োজন নেই। কিন্তু তবুও এক এক করতে করতে কিন্তু অনেক জিনিস ঘরে অ্যাড করা হয়ে গেছে। এত জিনিস নিয়ে মুভ করা সত্যি প্রবলেম হয়ে যায়। মানে যখন গোছায় এক একটা জিনিস তখন মনে হয় যেন 4-5 দিন মানে খাওয়া নাওয়া সব কিছু আমার এলোমেলো হয়ে যায়। আর এক একটা করে ধরে জিনিস গুছিয়ে রাখা, সেগুলোকে আবার মানে মনে রাখা যে কোথায় কী আছে, সেটা কিন্তু সত্যিই খুব কষ্টসাধ্য ব্যাপার। ওই জন্য ঘরের অনেক জিনিসের প্রয়োজন আছে, অনেক ঘর সাজানোর জিনিসের প্রয়োজন আছে, বাট আমি কিচ্ছু কিনি না। আমার এত ভয় লাগে এগুলো করতে, কারণ মনে হয় যে যখন ট্রান্সফার হবে তখন তো সে আমাকেই গোছাতে হবে। আর সত্যি বলতে আমার না একার পক্ষে করে ওঠা খুব অসম্ভব হয়ে যায়, কারণ আমি এখানে একাই। আগে যখন বাবার বাড়ির কাছাকাছি ট্রান্সফার ছিল ওর, তো তখন তো অসুবিধা হতো না, মা বা বোন কেউ এসে একজন মানে আমার সাথে হেল্প করতো। কিন্তু এত দূর আসার পর তো আমি একাই, আর সবসময় ট্রান্সফার হলে পরে ওদেরকে বলতেও পারি না আসার কথা, কারণ আসতেও তো মানে এত দূর টাইম লাগবে, মানে পুরো একটা দিনের ব্যাপার ট্রেনে আসাতে। আর প্লেনের কোনো সুবিধা নেই আমাদের এখানে। তো সেই জন্য ভাবি যে যা আছে আমার কাছে এই অনেক। তো তবুও দেখো অনেক জিনিস কিন্তু আমি এখানে অ্যাডজাস্ট করে চলি। যেমন ধরো এতদিন অবধি গিজারটা, মানে বাথরুমে গিজার লাগানোর পয়েন্ট আছে, কিন্তু ওইটা না ওই বলে না বা মানে কী বলবো, ছাদের উপরে যে চিলেকোঠা টাইপের থাকে ওরকম একটা টাইপের জায়গা আছে, ওখানে মানে করা আছে, বক্স টাইপের করা আছে, ওখানে করা আছে। কিন্তু আমি এখানে যে ইলেকট্রিশিয়ানের সাথে কথা বলেছিলাম, সে আমাকে বলেছিল যে ওখানে লাগাবেন না, কারণ ওটা একটু রিস্ক হয়ে যাবে। আপনি বাচ্চা নিয়ে থাকেন, ওখানে কিছু সমস্যা হলে গিজারে আপনি বুঝতেও পারবেন না, আর পুরোটা কিন্তু কারেন্ট হয়ে যাবে। ভেবে দেখলাম কথাটা সত্যিই তাই, কারণ ওখানে ওঠা বা যাওয়া আমার পক্ষে সবসময় পসিবল না। মই বা কোনো রকম সিঁড়ি ছাড়া ওখানে ওঠা যাবে না। তো সেই জন্য আমি আর ওখানে গিজার লাগাইনি বাথরুমে, কিন্তু রান্নাঘরেও গিজারের পয়েন্ট করা আছে। লাস্টে কিন্তু রান্নাঘরে গিজারের পয়েন্ট করেছি। তো মানে পয়েন্ট করেছি বলছি, গিজারটা লাগিয়ে নিয়েছি। আরেকটা দেখো আমাদের কিন্তু চিমনিও আছে, কিন্তু চিমনি আমি এখানে এসে লাগাতে পারিনি, কারণ আমাদের রান্নাঘরের উপরে না একটা ওই ছাঁচা মতো আছে, সেটাকে চিমনি লাগাতে গেলে কাটতে হবে। তো সেটা তো দেখো আমাদের সুবিধার জন্য তো ওইভাবে বাড়িওয়ালা কেটে দেবে না। তো সেই জন্য কিন্তু আমি চিমনিটাও লাগাতে পারিনি। আমার চিমনিও কিন্তু মানে প্যাক করে আর রাখা আছে। আমি প্রথমে চিমনি ইউজ করেছি কিছু মাস, মানে কিছুদিন আর কি। তো তারপরে কিন্তু চিমনিটা প্যাক করে রাখা আছে। জানি না ওটা খারাপ হয়ে যাবে না ভালো হয়ে যাবে। আমি ওটাকে ভালো করে লোক দিয়ে মানে ওয়াশ করে খুব সুন্দর করে যেমন নতুন অবস্থায় প্যাকিং থাকে সেই অবস্থার মতো কিন্তু আমি রেখে দিয়েছি। আর ওয়াটার পিউরিফায়ারও আছে, কিন্তু এখানে পিউরিফায়ারের কোনো মানে ব্যবস্থা নেই লাইনের, সেই জন্য কিন্তু লাগাতে পারি না। আর আউটলেটটা কোন দিক দিয়ে বেরোবে সেটারও কিন্তু অসুবিধা হয়, কারণ যেহেতু কমন ট্যাঙ্কি প্রচুর জল নষ্ট হয়ে যায়। জানো ওয়াটার পিউরিফায়ারে যে আউটলেটটা থাকে সেটাতে প্রচুর জল নষ্ট হয়। আগে যেখানে আমরা থাকতাম সেখানে না পেছন দিকে আমি বালতি রেখে দিতাম বড় বড়, ওতে কিন্তু আমার পেছনের মানে বাইরে যে অংশটা সেটা ধুতে পরিষ্কার করতে সুবিধা হয়ে যেত। মাঝে মাঝে আমি ওখান থেকে জল এনে বাসনও মাজতাম। কিন্তু এখন মানে এখানে সেরকম কোনো জায়গা নেই, পেছন দিকটা কিন্তু গলি আছে, সেই গলিতে যথারীতি লোকজন যাওয়া আসা করে। আমি যদি ওখানে বালতি রাখি সত্যি খুব প্রবলেম হয়ে যাবে। তো সেই জন্য মানে আর করে রাখা হয়নি। ওয়াটার পিউরিফায়ারটাও কিন্তু আমি প্যাক করে রেখে দিয়েছি। তো চলো অনেক কথা বলে ফেললাম, কথা বলতে বলতে দেখো কতগুলো কাজ করে ফেলেছি। মানে স্নান করে নিয়েছি, পুজো করে নিয়েছি, রান্না করতে চলে এসেছি। রান্নায় আজকে করব খিচুড়ি, আর এটা হচ্ছে গন্ধ পাতার বড়া। গন্ধ পাতা বা গ্যাদলা পাতা তোমরা যে যেটা যেইভাবে বলো আঞ্চলিক ভাষা হিসাবে, আমাদের এখানে কিন্তু গন্ধ পাতাই বলে। তো সেই গন্ধ পাতার আজকে বড়া করব। আর এই বড়াটা খেতে কিন্তু অসম্ভব সুন্দর। তাছাড়া পাতাটাকে না শুধু মচমচা করে ভেজে গরম গরম ভাতে ঘি দিয়ে খেতেও হেব্বি সুন্দর লাগে। মানে আমাদের তো খুব প্রিয়, ছোটো থেকেই খাই আমরা, তাই আমাদের ভালো লাগে। আর এটার না কাঁচা অবস্থায় যে গন্ধটা থাকে রান্না করার পর কিন্তু একটুও গন্ধ বেরোয় না। তো এই যে দেখো, আর যারা চেনো বড়াটা তারা তো জানবে এটা ভাজার পর পুরো কালো হয়ে যায়। আর খাওয়ার জন্য খিচুড়ি তো বের করে নিয়েছি। তো চলো আজকের মতো টাটা, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো।